নমস্কার, আপনার কথায় আপনাদের স্বাগত। ক্যালকাটা নিউজে এই অনুষ্ঠানের মাধ্যমে আপনাদের নানান কথা, নানান বিষয় আমরা তুলে ধরার চেষ্টা করি। চারজন সাংবাদিকের চোখ থেকে বোঝার চেষ্টা করব এমন একটা বিষয় যেটা নিয়ে এই মুহূর্তে রাজ্য রীতিমতো তোলপাড়। কি অর্থাৎ এই মুহূর্তে যে প্রসঙ্গ উঠে আসছে বা অভিযোগ করা হচ্ছে, বাংলা মানেই বাংলাদেশি, তাই কি? এ নিয়েই আমরা কথা বলবো চারজন সাংবাদিকের সঙ্গে। এছাড়া সাধারণ মানুষের বক্তব্য, রাজনৈতিক বক্তব্য, নানান ঘটনা, নানান পরিপ্রেক্ষিত তো তুলে ধরবই। রন্তিদা, ঠিক এই জায়গাতেই প্রশ্ন, এটা কি তৈরি করা এজেন্ডা নাকি ঘটনা কোথাও কোথাও ঘটছে তাই বাংলা মানেই বাংলাদেশি কি তকমা লাগিয়ে দেওয়া হচ্ছে? দেখুন, যেটা করছে বিভিন্ন বিজেপি শাসিত রাজ্যে আমরা যেটা দেখলাম, উড়িষ্যায়, এমনকি দিল্লিতে কিন্তু এটা যে এখন হচ্ছে তা না। আমার মনে আছে আমি বেশ অনেক বছর আগে একবার দিল্লিতে নির্বাচন কভার করতে গিয়েছিলাম। জয়ন্ত তখন দিল্লিতে ছিল, মনে আছে তোমার? মদনলাল খুরানা চিফ মিনিস্টার হয়ে এলেন। তুমি পুরনো দিল্লি ঘুরেছো, দারুণ কভারেজ। তখন আমি দেখেছিলাম ওই দিল্লির এলাকাগুলোতে কিন্তু সেই সময় তো প্রচুর বাঙালি ওখানে যেতেন কাজ করতে, খুব মানে নিম্নবিত্ত বস্তিতে থাকতেন। তখনও কিন্তু তাদের ওপর এই অত্যাচার হতো। তখনই কিন্তু তাদের বাংলাদেশি বলে দাগিয়ে দেওয়া, মাঝে মাঝে পুলিশ এসে, মানে এই হেনস্থা হামলা কিন্তু চলছেই। তখন এটা একটা ব্যাপকভাবে ছিল না, কিন্তু এখন এটা একটা ব্যাপক চেহারা নিয়েছে। এটা না অনেকটাই এথনিক ক্লিনজিংয়ের জায়গায় চলে যাচ্ছে। মানে সমস্যাটা হচ্ছে যে, আসল সমস্যা হচ্ছে যে সংখ্যালঘু মুসলমান সম্প্রদায়কে টার্গেট করো, তাদের ওপর অত্যাচার নির্যাতন নামিয়ে আনো। এবং তারা কারা? যে বাংলা মানেই, বাংলা বলছে মানেই ও নিশ্চয়ই বাংলাদেশি মুসলমান, ও নিশ্চয়ই রোহিঙ্গা। দেখবেন শুভেন্দু বলছে ও নিশ্চয়ই রোহিঙ্গা। আরে বাঙালি মুসলমান তো মানে সবাই বাংলাদেশ থেকে এসছেন তা তো নয়। বাঙালি মুসলমান তো চিরকালই পশ্চিমবঙ্গে ছিল। এই বাংলাদেশ তো হিন্দু মুসলমান সবারই বাসভূমি ছিল। আজকে কোচবিহারে একটি মুসলমান পরিবারকে আমি যদি বলি সে বাংলাদেশ থেকে এসেছে রোহিঙ্গা, এটা তো মেনে নেওয়া যায় না। এবং এটা খুব প্ল্যানফুলি এখন করছে, খুব প্ল্যানফুলি এখন ভারতীয় জনতা পার্টি এটা করছে। যে এটা এই রাজনীতিটা কিন্তু জয়ন্তর সাথে আমার কথা হচ্ছিল। জয়ন্ত আদবানির খুব ঘনিষ্ঠ ছিল, বাজপেয়ীকেও খুব ঘনিষ্ঠভাবে দেখেছে। বাজপেয়ী, আদবানি এরা যতক্ষণ বিজেপির নেতৃত্বে ছিলেন এই রাজনীতিটা কিন্তু বিজেপি করেনি। তখনও বিজেপি হিন্দুত্ববাদী দল ছিল, কিন্তু তাদের একটা উদারনৈতিক মুখ ছিল। সেখানে কিন্তু এই রাজনীতিটা হয়নি। সেখানে কিন্তু বিজেপি মুসলমান বিরোধী বলে এরকমভাবে নিজেদের যে মুসলিম হলেই তাকে রোহিঙ্গা তকমা দেবো, তাকে তাড়িয়ে দেবো, তাকে সরিয়ে দেবো। যেমন কৈলাস বিজয়বর্গীয় একবার বলেছিলেন, তার বাড়িতে বোধহয় কিছু বাঙালি শ্রমিক কাজ করছিল, তিনি বলেছেন ওরা চিড়ে দই খায়, ওরা বাংলাদেশি। কেন এটা পশ্চিমবঙ্গের মানুষ চিড়ে দই খায় না? আসলে বাংলা, বাঙালি, বাংলার কালচার, বাংলার ঐতিহ্য, এরা এইসব সম্পর্কে অবহিতই নয়। আর বাঙালি জাতিসত্তা কি বিজেপি নির্ধারণ করে দেবে? এটা তো হয় না। কাজী নজরুল ইসলামকে আজকে যদি আমি বলি যে উনি বাঙালি মুসলমান ছিলেন, উনি রোহিঙ্গা, বাইরে থেকে এসে চলে যেতে হবে, কাজী নজরুল ইসলামের গান কবিতা এখানে বন্ধ হয়ে যাবে, তাহলে বাংলাদেশের মৌলবাদীদের সঙ্গে আমাদের তফাৎ থাকে কোথায়? তাই না? খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন ইতিমধ্যেই রন্তিদেব সেনগুপ্ত তুলে ধরেছেন। জয়ন্তদার কাছেও আসবো, কিন্তু তার আগে শুনিয়ে দেব সাংবাদিক প্রবীর ঘোষাল তিনি কি বলেছেন এই প্রসঙ্গ বা এই অভিযোগ যা এই মুহূর্তে উঠছে তার পরিপ্রেক্ষিতে। হ্যাঁ, স্টেটে বলা হচ্ছে যারা বাংলায় কথা বলবে তাদেরকে বাংলাদেশি বলে দাগিয়ে দাও। হ্যাঁ, তারা এদেশের নাগরিক না। এটা তো একটা বিপজ্জনক খেলা। এবং এই পশ্চিমবঙ্গে একটা কমিউনাল হারমোনি আছে, সেটা তো নষ্ট হতে পারে। এবার যদি বাঙালিরা মনে করে আমরা এখানে অন্য ভাষাভাষী লোকেদের থাকতে দেবো না, সেটা ভয়ঙ্কর ব্যাপার। বাংলা বৈশিষ্ট্য হচ্ছে নানা জাতি নানা মত নিয়ে তারা চলে, থাকতে পারে, খুব শান্তিতে সবাই থাকতে পারে। সেসব তো ভেঙে যেতে পারে। এবং এটা বিজেপির বোঝা উচিত যে বিজেপি কিন্তু এমনিতে অবাঙালিদের দল, হিন্দি হার্টল্যান্ডের দল, এই রকম একটা ছাপ তাদের সঙ্গে আছে অলরেডি। আর এই ঘটনাকে যদি তারা ঠিক মতন ট্যাকেল করতে না পারে, তাহলে কিন্তু আরো অ্যাডভান্টেজ মমতা ব্যানার্জি, তৃণমূল কংগ্রেস এই ইস্যুতে আমি মনে করি। আর এরই সঙ্গে শুনিয়ে দেব সাংবাদিক কুণাল ঘোষ, তারই বা বক্তব্য কি। কিন্তু আপনারা জানেন যে কুণাল ঘোষের আরও একটা পরিচয় অর্থাৎ রাজনৈতিক পরিচয় রয়েছে, কিন্তু তার ঊর্ধ্বে উঠে সাংবাদিকতার চোখ দিয়ে তিনি নিজে এই প্রসঙ্গকে কোন চোখে দেখছেন শোনাবো।
এই যে বিপদগুলো তৈরি হয়েছে, হরিয়ানায় আটক করে যাচ্ছে, অন্য রাজ্যে হ্যারাস করছে, দুম করে একেবারে 1 মাস অব্দি জেলে রেখে দেওয়ার ব্যবস্থা করছে, এই যে সর্বত্র বাংলা ভাষীদের বিরুদ্ধে একটা ভাষা সন্ত্রাস তৈরি করেছে, যারা ভারতীয় বাংলাভাষী, বাংলা ভাষায় কথা বলেন এবং পশ্চিমবঙ্গে থাকেন বা সম্পূর্ণ নিয়ম মেনে ভারতের অন্য রাজ্যেও তারা যে কাজ করতে যেতে পারেন। আমরা সবসময় বলছি বাংলাকে সম্মান দিতে হবে, বাংলা ভাষাকে সম্মান দিতে হবে। বাংলা ভাষা বলা মানেই বাংলাদেশি নয়, কিন্তু আমরা একবারও কেউ বলছি না যে অন্য ভাষাকে আমরা অসম্মান করি বা অন্য ভাষা ব্যবহার করা যাবে না। চাইছে বাংলাটাকে দখল করতে নাকি জোরে বাংলা রাজ্যটাকে উঠিয়ে দিতে? সন্ত্রাস চলছে, মানুষের উপর অত্যাচার, সন্ত্রাস চলছে। প্রত্যেকটা জেলা চুনকে চুনকে, মানে বেছে বেছে জেলার মানুষদের যাতে সংকটে ফেলা যায়। আমি সবাইকে বলবো কেউ ভয় পাবেন না, আমরা আমাদের কাজ আমাদের মতো করব, মানুষকে রক্ষা করা আমাদের দায়িত্ব এবং কর্তব্য। এই সব করে ভোটার লিস্ট থেকে নাম বাদ দিয়ে বিজেপি যদি মনে করেন মহারাষ্ট্র দিল্লির মতো বাংলায় জিতবেন, তাহলে ভুল করছেন। বাংলা ভাষার উপর সন্ত্রাস করে যদি মনে করেন ড্যামেজ ম্যানেজ করবেন, তাহলে জেনে রাখুন ড্যামেজ কন্ট্রোল করার আমাদের মেশিনারি আছে, করনে কে লিয়ে তৈরি হ্যায়। কিন্তু আমি বাংলা ভাষার ওপর বা যে কোনো ভাষার ওপর অসম্মান বা অপমান মানব না, পরিষ্কার বলে যাচ্ছি। একটা বিদ্যাসাগরের মূর্তিকে আঘাত করে রেজাল্টটা দেখেছিলেন তো? দেখি এদের কত ক্ষমতা। বাংলার মানুষকে ডিটেনশন ক্যাম্পে নিয়ে যেতে চায়, এদেরকে 26-এর পর ডিটেনশন ক্যাম্পে আমরা নিয়ে যাব। ডিটেনশন ক্যাম্পে রাজনৈতিকভাবে গণতান্ত্রিকভাবে হারিয়ে আমরা নিয়ে যাব। বাংলাদেশে যারা আক্রান্ত হচ্ছেন, ওই ঘোষ, বোস, দত্ত, মিত্র, সরকার, পোদ্দার, ঢোল, ওরা আমাদের রক্ত, আমাদের ভাই, আমরা কিছু করতে পারছি না। আর সেই র্যাডিক্যালাইজেশন আজকে পশ্চিমবঙ্গের ভিতর ঢুকেছে। যে ভাষায় কিছু কিছু বাচ্চা ছেলে আচরণ করছে, এটা কি, এর কারণ কি? ওয়াকফ নিয়ে আন্দোলন শুরু হয়ে গেল। কিন্তু বাংলাদেশের যে র্যাডিক্যালাইজেশনের চিত্র আমরা দেখলাম, সেটাই দেখা গেল পশ্চিমবঙ্গে। যদি আমরা ভারতীয় রাজনীতি, এমনকি পশ্চিমবঙ্গের রাজনীতির গতিমুখটা লক্ষ্য করি, যে কোন কোন সময় টার্নিং এসছে, তো এইটা একটা বিরাট সময়। কারণ নাহলে পশ্চিমবঙ্গ পশ্চিম বাংলাদেশ হয়ে যাবে। মোহাম্মদ ইউনূসই তো বাংলা ভাষায় কথা বলে। মোহাম্মদ ইউনূস যদি বাংলা ভাষায় কথা বলে কলকাতায় ঘুরে বেড়ায় অনন্তকাল ধরে, আপনি কি মোহাম্মদ ইউনূসকে এখানে রেখে দেবেন? প্রশ্নের উত্তর দিন না। তসলিমা নাসরিনও তো বাংলা ভাষায় কথা বলে, তো তসলিমা নাসরিনকে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আসতে দেন না কেন? কারণ কি? যে উত্তর দিতে বলুন। বাংলা ভাষায় বাঙালিরাও কথা বলে, বাংলাদেশিরাও কথা বলে, যদি ওদের বাংলা আমাদের বাংলার শব্দের মধ্যে অনেক পার্থক্য আছে। তো যদি বাংলাদেশি কেউ কোথাও যায়, ভারতবর্ষে প্রবেশ করে, তারা তাদের নাগরিকত্বের প্রমাণ দেখাতে না পারে ভারতীয় নাগরিকত্বের, তো যে কোনো দেশ হলেই সে দেশের নাগরিক বাদে অন্যদেরকে বাইরে পাঠাবে, এটাই নিয়ম। ভয়ঙ্কর প্রবণতা, এই প্রবণতাটা সম্প্রতি শুরু হয়েছে, আগে তো এরকম ছিল না। আর দ্বিতীয় কথা, বাংলার বাইরে যারা কাজ করতে যাচ্ছেন, আসামে বা অন্যান্য রাজ্যে, মহারাষ্ট্রে বা অন্যান্য জায়গায়, তারা সেখান থেকে বিতাড়িত হচ্ছেন, অ্যারেস্ট হয়ে যাচ্ছেন, তাদের ফেরত পাঠানো হচ্ছে, পুশব্যাক করা হচ্ছে। তো তারা ওখানে গিয়ে যাবেন করতে, ওখানে দেশ নয়, বাংলাদেশও তাদের দেশ নয়, সুতরাং পুশব্যাক করলেও তো তারা বিপদে পড়ে যাবেন। সুতরাং এর একটা সুষ্ঠু সমাধান করা দরকার। কাগজপত্র দেখে না দেখে দরকার হলে তাদের সম্পর্কে খোঁজখবর নেওয়া হোক, তাদের আটকে রেখে খোঁজখবর করা, কিন্তু পুশব্যাক যেন না করা হয়। ক্ষুদিরাম বসু, সুভাষচন্দ্র বসু, শরৎচন্দ্র বসু, চিত্তরঞ্জন দাসের মাতৃভাষা বললে যদি এখন ফরেনার হয়ে যায়, এটা একটা খুব ভয়ঙ্কর জাতীয় সংকটের সময়। ভারতবর্ষে পশ্চিমবঙ্গ যোগ দেয়, কারণ আমাদের পূর্বপুরুষের বিশ্বাস ছিল যে পাকিস্তানে বাঙালি কিন্তু মাথা উঁচু করে বাঁচতে পারবে না। আসামের চিফ মিনিস্টার বলে যে বাংলা বললে, ঠিক আছে, বাংলা যদি তুমি জনগণনায় লেখো তাহলে তুমি ফরেনার। ইন্টারেস্টিং জিনিস, ঠিক আছে, কি ভয়ঙ্কর একখানা, মানে পুরো জাতিগোষ্ঠীকে কেরমভাবে টার্গেট করে দেওয়া।
জয়ন্তদা, বাংলা মানেই বাংলাদেশি, এটা কি শুধুই অভিযোগ নাকি এই মুহূর্তে খুব বেশি পরিমাণে সামনে চলে আসছে ইস্যু? এই আমাকে রন্তি মনে করিয়ে দিল মদনলাল খুরানার কথা। মদনলাল খুরানা ওই নাপিত ডেকে কিছু পরিচারিকা এবং তাদের মানে কর্তারা তাদেরকে ধরে অ্যারেস্ট করিয়েছিল বাংলায় কথা বলছিল বলে। তো তখন গেছি, তো একটা নাপিত কেন ডাকা হয়েছে না, ওই বাংলা কথা যারা বলে ওরা বাংলাদেশি, সুতরাং ওদেরকে ন্যাড়া করে দিলে আইডেন্টিফাই করা যাবে, সুতরাং ওদেরকে নাপিত ডেকে ন্যাড়া করা হচ্ছে। তারপরে আলকাতরা দিয়ে ওই ন্যাড়া মাথায় এরকম ক্রস করে দিয়েছে, দিয়ে বলেছে এবারে ওদেরকে বাংলাদেশে পাঠিয়ে দিতে হবে। আর সে আমার এখনও মনে আছে, সে আমি স্টোরি হয়েছিল, সে কাঁদছে, সে পরিচারিকা বলছে আমরা মালদা থেকে এসেছি, আমরা মালদার মানুষ, আমরা কিন্তু বাংলাদেশি নই, আমরা পশ্চিমবঙ্গের। তো তাদের কথা শোনা হলো না, অ্যারেস্ট করা হলো এবং ওদেরকে ডিপোর্ট করা হবে, মানে ওই যে বলে যে পুশ করে বাংলাদেশে ঢুকিয়ে দিতে হবে। তো সেটা কি করে করবে তারা জানে না, বাংলাদেশে তো পাঠাতে গেলে বিএসএফকে বা এদেরকেই করতে হবে। ওরা কি করলো, হাওড়া স্টেশনে পাঠিয়ে দিল ট্রেনে তুলে দিয়ে, এবং এই জিনিসটা বাল ঠাকরেও করেছিল মহারাষ্ট্রে, এই জিনিসটা না হাওড়া স্টেশনে পাঠিয়ে দেওয়া হলো। তো এই জিনিসটা, সেই ট্র্যাডিশনটা এখনও আছে। এবং যেটা রন্তি বললো যে তখন ওইরকমভাবে হতো না, দুটো কারণে। একটা, বাজপেয়ী আডবাণীর হিন্দুত্ববাদী দল এজেন্ডা সবই ঠিক, আমি তো বলি বাজপেয়ী আডবাণী থিওরিটিক্যাল ক্লাস যেটা করেছে, নরেন্দ্র মোদী তারই প্র্যাকটিক্যাল করছে। 3টে ইউনিফর্ম সিভিল কোড, 370 আর এগুলো তো ঘোষিত কর্মসূচি বিজেপির, কিন্তু তখন কোয়ালিশন ছিল, তখন করতে পারেনি। কিন্তু হিন্দুত্ববাদী দল হলেও এই যে মুসলিমদের সম্পর্কে কি মনোভাব নেওয়া হবে সেটা নিয়ে একটা হয়েছে পরিবর্তন। আর সংখ্যাগরিষ্ঠতা অর্জনের ফলে, যেটাকে ব্রুট মেজরিটি আমরা বলি, তাতে না একটা স্টিম রোলারের সরকার, মানে আমি যা মনে করছি সেটাই ঠিক, তুমি বাঙালি মানে তুমি বাংলাদেশি, আচ্ছা আমি বাঙালি, আমার মতটা তো না নিতে হবে। তুমি পশ্চিমবঙ্গের, এটা বুঝতেই পারলো না, যেটা রন্তিও বলছিল যে বাঙালি জাতিসত্তাটা, সেটা বুঝতেই পারছে না। এই যে আমরা অনেক সময় বলি না যে ও মুসলমান, ও বাঙালি নয়, আচ্ছা একটা ভাষা ভিত্তিক জাতিসত্তা আর একটা ধর্মভিত্তিক জাতিসত্তা, এ দুটোর মধ্যে, মানে উর্দু স্পিকিং মুসলমান, বাংলা ভাষী মুসলমান, এ দুটোর মধ্যেও তফাৎ আছে। এখন এই জিনিসটাই আমি বুঝলাম না। আমি এক ধার থেকে, এটার উদ্দেশ্যটা হচ্ছে যে আমি পোলারাইজেশন করে, মেরুকরণ করে আমি হিন্দু ভোটটাকে কনসলিডেট করব। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় তিনি কিন্তু, মানে আমি বলবো যে এটাকে আরো মানে আরো সুযোগ করে দিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় আন্দোলনে। হিমন্ত একটা কথা বলে তাকে ব্যাকট্র্যাক করে পিছিয়ে আসতে হয়েছে, তাকে বলতে হয়েছে যে আমি এটা বলতে চাইনি। তার মানেটা কি? তার মানেটা হচ্ছে যে মমতা বন্দ্যোপাধ্যায়ের সুযোগটা 1 সেকেন্ডের জন্য ছাড়েনি, সঙ্গে সঙ্গে ওটাকে ইস্যু করেছে, চিঠি দিয়েছে প্রধানমন্ত্রীর কাছে, চারদিকে হইচই ফেলে দিয়েছে। এখন তো কিছু করার নেই না, বাট ওরা ভেবেছিল যে ট্রায়াল অ্যান্ড এরার করছে বিজেপি পশ্চিমবঙ্গে। প্রথমে ভাবা হয়েছিল যে হিন্দুত্বটাকে দিয়ে যদি মমতাকে একটা হিন্দু ভোটে জনজাগরণ করে দিল, মমতাকে অ্যান্টি হিন্দু বলা খুব মুশকিল, সে তো শুধু জগন্নাথ মন্দির নয়, দুর্গাপুজো, কালী পুজো, আর যাই হোক, মমতাকে তুমি যাই বলো, মমতা ইজ অ্যান্টি হিন্দু। আর যেটা এখন শুভেন্দুরাও কিন্তু মমতাকে ওই যেটা বেগম ফেগম বলাটা কিন্তু বন্ধ হয়ে গেছে। এখন মমতাকে সেইটা যেরকম একটা দিক, আর একটা দিক হচ্ছে ওরা ভাবলো যে হিন্দুত্বটা দিয়ে যদি না হয়, বাংলাদেশে হিন্দুদের ওপর নিপীড়ন হচ্ছে, ওখানেও ভোট আসছে, সুতরাং এই সময় বাংলাদেশের ইস্যু অনুপ্রবেশ খুব ফেভারিট ইস্যু আডবাণীদেরও ছিল। বুদ্ধবাবুর সাথে কিছু কম মিটিং হয়নি অনুপ্রবেশ নিয়ে, কিন্তু অনুপ্রবেশটাকে ভোটের ইস্যু করতে এখন যে চেষ্টা করছে, কেননা জয় শ্রীরামটা হলো না, এটা ট্রায়াল অ্যান্ড এরার। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু আমি বলবো যে এমনকি অন্যান্য যে ইন্ডিয়া জোটের যে অন্যান্য সব নেতারা রয়েছেন, তাদের থেকে অনেক বেশি তার রাজনৈতিক প্রজ্ঞা বলো, ক্ষিপ্রতা, একটা ক্ষিপ্রতা প্রয়োজন হয়। মানে আমি করছি, করব, ওই যে প্রোক্রাস্টিনেশন যেটাকে বলে, সেটা যদি রাজনীতিতে কেউ প্রোক্রাস্টিনেশনের শিকার হয় তাহলে সে গেল। মানে যেটা আজকে করার কথা সেটা ভেবে চিনতে, যেটা রাহুল গান্ধীর একটা স্টাইল অফ ফাংশনিং আছে, সেটা নিয়ে অনেক থট লিডারদের সাথে আলোচনা হবে। এখানে মমতার সুযোগ ছাড়েনি এমন একটা বাংলাদেশে। এবং 21 তারিখের আগে, যেটা রন্তি বললো যে 21 তারিখের একটা মেজর ইস্যু হতে চলেছে বাঙালি, তার কারণটা হচ্ছে যে এই যে আরম্ভের আগের আরম্ভ,
সলতে পাকানোটা যে করলো মমতা এবং অভিষেক যৌথভাবে বাঙালিদের ইস্যুটা, এটা থেকে বোঝা যাচ্ছে রোড ম্যাপটা, মানে আমি কিন্তু কোনো তথ্যের ভিত্তিতে বলছি না, আমি আমার বিশ্লেষণের ভিত্তিতেই বলছি, চোখের সামনে দেখতে পাচ্ছি মমতার ডাইরেকশনটা। এবারে সোজা বাঙালি আইডেন্টিটিটা নিয়ে মমতা অ্যাগ্রেসিভ। এখন অফেন্স ইজ দ্য বেস্ট ওয়ে অফ ডিফেন্স। এখন মমতার কোথায় ডিফেন্সিভ হওয়ার কথা ছিল বাংলাদেশ ইস্যুতে, ও এখন অফেন্সিভ হয়ে গেছে। এখন হিমন্ত থেকে শুরু করে বিজেপি শীর্ষ নেতৃত্বকে ডিফেন্সিভ রোলে প্লে করতে হচ্ছে। হ্যাঁ, এখন বিজেপি এটাকে আবার কিভাবে কাউন্টার করে, তাদের পাল্টার রণকৌশল কী হবে, বিজেপিও তো চুপ করে বসে থাকবে না। ইন্টারেস্টিং হবে 2026-এর আগে, এটা একটা মস্ত বড় অ্যাজেন্ডা অফ আওয়ার কনভারসেশন, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। মানে তুমি আরও অনেক আলোচনার প্যানেল ডিসকাশন করার তোমার সুযোগ থাকছে। না, কিন্তু জয়ন্তদা, মানে আপনার কথার সূত্র ধরেই আমি একটু রন্তিদার কাছে আসবো। ট্রায়াল অ্যান্ড এরার যদি সত্যি এরকম একটা জায়গা তৈরি হয়, এটা কোথাও বুমেরাং হয়ে যাবে না তো? মানে এটা তো আমাদের কাছে খুব সেন্সিটিভ একটা জায়গা। বাংলা, বাঙালি, সেই বাঙালি আনাতেই নির্ভর করে আমাদের চলাফেরা, আমাদের কথাবার্তা, আমাদের শিক্ষা, আমাদের অভ্যোস, আমাদের সংস্কৃতি। কিন্তু সেই জায়গায় এটা কতটা চিন্তা বাড়াতে পারে পলিটিক্যালি এবং সামাজিকভাবে? না, প্রথমত হচ্ছে যে ভারতীয় জনতা পার্টি একটা ভুল খেলা খেলে ফেলেছে, যে বাংলা বললেই সে বাংলাদেশি, এরকম একটা কথা বলে ফেলে তারা এমন একটা ধারণা সৃষ্টি করেছে নিজেদের ভেতর যে এরা বোধহয় বাঙালি বিরোধী। হ্যাঁ, আর বিশেষ করে শুধু তো বাংলাভাষী মুসলমানদের উপর আঘাত হান, যেমন মতুয়াদের বাংলাদেশি বলে চিহ্নিত করে দিয়েছে। এরকম কোচবিহারের একজন ভদ্রমহিলা দেখলাম, তিনি মানে তাকে তার বিয়ের পর তিনি হিন্দু মহিলা, তিনি কোথায় গিয়েছিলেন, একটা আসামে শ্বশুরবাড়িতে ছিলেন, তাকে ফেরত পাঠিয়ে দিয়েছে, মানে তার তিনি নন বলে, ভারতীয় নন বলে নেই। এরকম এইগুলো ঘটনা তো ঘটছে, এবং এগুলো কিন্তু বিশেষ করে এই যে যারা মানে এইভাবে যে তাদের তকমা মেরে দেওয়া, এইগুলো কিন্তু সীমান্তবর্তী যে জেলাগুলো আছে, তার উত্তরবঙ্গের যে জেলাগুলো আছে, এইখানকার বাঙালিদের ভেতরে একটা প্রভাব ফেলবে। এবং বিজেপির দ্বিচারিতাটা কোথায় ধরা পড়ছে, যখন শ্রমিক ভট্টাচার্য সভাপতি হলেন, উনি একরকম বলছেন যে আমরা মুসলমানদের বিরোধী নয়, ঠিক তার পাশে দাঁড়িয়ে শুভেন্দু অধিকারী যে ধরনের উগ্র সংখ্যালঘু বিদ্বেষী কথাবার্তা বলছেন, তাতে বিজেপির মানে যে রাজনৈতিক পথটা যে তারা একটা মানে কোন দিকটায় যাবে দ্বিধাগ্রস্ততা, সেগুলো পরিষ্কার হয়ে যায়। আর এই বাঙালি ইস্যুতে মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু, আমি যদি ভুল না করি, যদি বুঝতে পেরে থাকি মমতা বন্দ্যোপাধ্যায়ের কালকের বক্তব্য এবং এই মিছিল দেখে, যে মমতা কিন্তু যখন গত ভোটের সময় আপনাদের মনে আছে নিশ্চয়ই, মমতা কিন্তু বাংলা এবার তার মেয়েকেই চাই স্লোগান নিয়ে নেমেছিলেন। 2021 কেন? কারণ 2021-এ বিজেপি এখানে ভোট পরিচালনার জন্য গুজরাট, ইউপি থেকে নেতা এনে ভরিয়ে দিয়েছিল। সর্বত্র অবাঙালি নেতা, তৃণমূল বহিরাগত ইস্যু তুলেছিল, সর্বত্র অবাঙালি নেতাদের মুখ। সেখানে কিন্তু বাংলা এবার নিজের মেয়েকেই চায়, এই একটা স্লোগানে কিন্তু মমতা বাজিমাত করে দিয়ে বেরিয়ে গিয়েছিলেন। তো গত ভোটেও তো প্রতিষ্ঠান বিরোধী একটা হাওয়া ছিল, কিচ্ছু করতে পারেনি বিজেপি। 70টা আসন পেয়েছিল অবশ্য, কিন্তু তার বেশি কিছু করতে পারেনি, 100টাও ডিঙোতে পারেনি। আমার মনে আছে, আমার তখন বিজেপিতে, তো মুকুলের সঙ্গে আমার কথায় মুকুল একটা রিপোর্টও দিয়েছিল যে 100 পেরোবে না। হ্যাঁ, তা নিয়ে খুব ক্ষেপে গিয়েছেন বিজেপির কেন্দ্রীয় নেতারা, রাজ্যেরও অনেকে ক্ষেপে গিয়েছিলেন মুকুলের ওপর, কিন্তু মুকুল ঠিকঠাক বলেছিল। মুকুলের সঙ্গে তখন কথা হয়েছিল একদিন, তো মুকুল আমার বলেছিল, রন্তিদা এবারও বিজেপি করতে পারবে না। কেন জানো? কারণ বিজেপির গায়ে একটা তকমা লেগে গেছে, যেটা অবাঙালিদের দল, সেই জায়গাটা মমতা ধরে ফেলেছে, সেই জন্যই বিজেপি আর কিছু করতে পারবে না। এই যে এবারও কিন্তু বিজেপি ভুলটা করে ফেললো, এই বাংলা বললেই বাংলাদেশি এইসব কথাবার্তা এগুলো বলা, এই যখন হেমন্ত বিশ্ব শর্মা এখন দু কদম পেছনে শুরু করেছে। এই ফলে এই যে জায়গাটা, ভুল খেলাটা বিজেপি কিন্তু খেলে ফেলেছে, এই জায়গাটা মমতা এবার। আমি এখানে একটা কথা বলতে চাই, সেটা হচ্ছে বিষ্ণুকান্ত শাস্ত্রী রাজ্য সভাপতি ছিল, পুরনো কথা, তপন শিকদারকে বিষ্ণুকান্ত শাস্ত্রীকে সরিয়ে দিল। তো আমি আডবাণীজিকে জিজ্ঞেস করেছিলাম যে এত একটা ভালো লোক, সংস্কৃতের পণ্ডিত, বুদ্ধবাবুর মাস্টারমশাই, বাজপেয়ীর কবিতা কী সুন্দর সব অনুবাদ করেছে, ওকে সম্মান দিয়েছিল, উত্তরপ্রদেশের রাজ্যপালও করলো, খুব মানে পছন্দও করতো। উনি বললেন যে সব ঠিক আছে, বিষ্ণুকান্ত শাস্ত্রী হয়তো অনেক বাঙালির থেকেও বেশি বাঙালি, কিন্তু কবিতা মুখস্থ, হ্যাঁ বাংলায় সমস্ত কবিতা, কিন্তু
পদবিটা শাস্ত্রী। আমাকে পশ্চিমবঙ্গে যদি বিজেপিকে বাড়াতে হয় না, তাহলে বাঙালি মুখ সামনে আনতে হবে। আমি এটা অবাঙালির দল হয়ে মানে রাখা যাবে না। এখন এখানে রাজ্যের বিজেপি নেতারা না ওখানে হিন্দিভাষীদের খুশি করার জন্য ওইরকম পোশাক পরে, ওই রকমভাবে কথা বলে, ওটাতে দিল্লির কেন্দ্রীয় নেতৃত্ব খুশি হতে পারে, কিন্তু রাজ্যের মানুষের কাছে বাঙালি বিজেপির নেতৃত্ব হিসেবে কোথায় শ্যামাপ্রসাদ মুখার্জি আর কোথায় রাজ্যের বিজেপি নেতারা? সেই ধারাবাহিকতাটা বাঙালি নেতৃত্বের বাঙালির দল হয়ে ওঠা মুশকিল। বিজেপির কেন্দ্রীয় নেতাদেরও সমস্যা হচ্ছে, তারা এখানে তারা যে রাজনীতিটা হিন্দি বলয় করে ঠিক সেই রাজনীতিটা তারা এখানে চাপিয়ে দিতে চান এদের নেতাদের উপর। ওইভাবে ফলত তাদের প্রভারীরাও তারা এভাবে চাপিয়ে দিতে চান। তারা এখানে বাংলার পালস বা বাংলার সংস্কৃতি, বাঙালি কি চায় সেটা বোঝার কোনো চেষ্টাই নেই সেটা বোঝার। তারা এখানে প্রচার করেন যে নিরামিষ খাওয়াটা খুব প্রয়োজনীয় বিভিন্ন জায়গায়। আমি নিজেই বলছি, মানে আমি নিজে এক বিজেপির ঘনিষ্ঠ হয়ে দেখেছি, প্রচার করেন তারা যে নিরামিষ খাওয়াটা খুব প্রয়োজন। মাছে ভাতে যে বাঙালি বড় হয়েছে তাকে যদি আপনি নিরামিষ খেতে বলেন রোজ, সে কেন আপনার দিকে থাকবে? তার তো কালচারালি আপনি তাকে অ্যাটাক করছেন। হ্যাঁ, ফলে বিজেপি বাঙালির দল কিন্তু যতই শ্রমিক ভট্টাচার্য খুব শিক্ষিত ছেলে, কবিতা শক্তি চট্টোপাধ্যায় কবিতা মুখস্থ বলে যেতে পারে, অনার্গল শ্রমিক, লেখাপড়া জান, যতই শ্রমিককে মুখ করুন কিন্তু তাকে সুতো ধরে টানেন অমিত মালব্য। হ্যাঁ, ফলে সেই বিজেপির পক্ষে না এই ওই মমতার ওই বাংলার মেয়েকেই এবার চায় বা এবার বাঙালি যে অস্মিতা সেটা নিয়ে যখন মমতা লড়াই করতে যাবে, তারকে কাউন্টার করা ওই অমিত মালব্য তারপর ওই সুনীল বনসল এদের পক্ষে সম্ভব নয়। এই মুহূর্তে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে বা ভারতের ক্ষেত্রে খুব বেশি পরিমাণে প্রাসঙ্গিক বা আলোচ্য বিষয় হয়ে উঠছে বাংলা ও বাঙালি। এই নিয়ে আলোচনা করব। আমাদের স্টুডিওতে রয়েছেন শিক্ষাবিদ পবিত্র সরকার, রয়েছেন আমাদের সঙ্গে সাহিত্যিক আবুল বাশার এবং রয়েছেন সাহিত্যিক দীপান্বিতা রায়। প্রত্যেককেই স্বাগত আমাদের এই আলোচনায়। দীপান্বিতাদি, পলিটিক্স তো আমাদের রন্ধ্রে রন্ধ্রে রয়েছে, পলিটিক্স থাকবে, এটা খুব স্বাভাবিক আর কি, কিন্তু কোথাও মনে হচ্ছে না যে খুব গভীর একটা বিষয়ে তুলে আনা বা আঘাত করা, যেটা সামলানো খুব ডিফিকাল্ট হয়ে যেতে পারে? হ্যাঁ, সেটা মনে হচ্ছে, মানে আমার যেটা মনে হচ্ছে সেটা হচ্ছে যে এই যে কি হয়েছে, বিভিন্ন প্রদেশ থেকে কোথাও 50 জন, কোথাও 150 জন, কোথাও 250 জন বাঙালি নিম্নবিত্ত, খেটে খাওয়া খুবই সাধারণ মানুষ, যাদের অস্তিত্বই আমরা যারা এখানে বসে আছি বা আমাদের চারপাশে যারা থাকেন তারা খেয়াল রাখতে পারেন না, তাদেরকে বিতাড়িত করা হয়েছে। সেইটা নিয়ে এই পরিস্থিতিটা কেন তৈরি হলো সেইটা কিন্তু ভেবে দেখা দরকার। সে দায়িত্ব পরিস্থিতিটা তৈরি হলো তার কারণ বাংলায় এই প্রশ্নটা উঠল, বাংলায় এই আন্দোলনটা তৈরি হলো। বাংলার যিনি আজকে সেই মুহূর্তে মানে মুখ্যমন্ত্রী যিনি, তিনি রাস্তায় নামলেন এদের জন্য। এই আন্দোলনটা তৈরি হলো। এই আন্দোলনটা যদি না হতো, যদি কেউ এটা দিয়ে না বলতেন বাংলায়, তাহলে কিন্তু আজকে এই প্রশ্নগুলো উঠতো না, আজকে আমরা এখানে বসতাম না। অথচ এই কথাগুলো, এই ধর্মনিরপেক্ষতা, এই যেটাকে আমরা বলি যে গণতান্ত্রিকতা, এগুলো প্রত্যেকটা কিন্তু আমাদের সংবিধানে আছে। এই সংবিধানে আছে এবং এই সংবিধানে আমাদের মেনে চলা উচিত। আমাদের ফেডারেল স্ট্রাকচার, আমাদের আজকে আমার রাজ্য থেকে যে কোনো জায়গায় যাওয়ার, যে কোনো জায়গায় গিয়ে কর্মসংস্থানে যোগ দেওয়ার, যে কোনো জায়গায় গিয়ে উপার্জন করার, নিশ্চিন্তে থাকার অধিকার আছে আমার। কেউ বলতে পারবে না আমাকে যে আমি এখান থেকে কেন এসছো তুমি আমার রাজ্যে, আমার সেই অধিকার আছে, আমি দেশের নাগরিক। হ্যাঁ, এই বলা হচ্ছে এবং বলা হচ্ছে এটা রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত হবে, এবং সেই বলা যে হচ্ছে, সেই বলার প্রতিবাদ হচ্ছে বলে যে লেগাসির কথা আমি বলছিলাম, যে বাঙালির যে গোঁড়ামির বিরুদ্ধে, বাঙালির যে রাষ্ট্রীয় কোনো কিছু চাপিয়ে দেওয়ার বিরুদ্ধে যে প্রতিবাদের কথা বলছিলাম আমি আমার আগের বক্তব্যে, ঠিক সেই জায়গা থেকেই কিন্তু এই প্রতিবাদটা উঠে আসছে। কারণ এই জিনিসটা বাঙালি কখনো মেনে নেয় না। কোনো ধরনের দমনমূলক ব্যবস্থা, কোনো ধরনের রাষ্ট্রীয় যন্ত্রে জোর করে চাপিয়ে দেওয়ার অবস্থান, এটা বাঙালি কোনো দিন মেনে নেয়নি। সেটা ব্রিটিশ আমলেই হোক
বা পরবর্তীকালে যেটা আমি নকশাল আন্দোলন দিয়ে শেষ করেছিলাম সেই আমলেও হোক, প্রতিষ্ঠান বিরোধিতা বাঙালির মজ্জায় মজ্জায়। সুতরাং যখনই এই একটা অন্য সংস্কৃতি, একটা অন্য ভাষা, অন্য কিছু তার উপর চাপিয়ে দেওয়ার চেষ্টা হচ্ছে, তখন কিন্তু এই প্রতিবাদটা উঠছে। এবং এই প্রতিবাদটা খুব লক্ষণীয় যেটা শিলাদিত্য, সেটা হচ্ছে এই প্রতিবাদটা সবসময় নিম্নবর্ণের মানুষের থেকেই ওঠে। নিম্নবর্ণের মানুষরাই কিন্তু প্রতিবাদটা করে, কৃষকরাই প্রতিবাদ করে, শ্রমিকরাই প্রতিবাদ করে, সবসময় এই জিনিসটা হয়ে এসছে। এবং একটু যদি আমরা কতগুলো দু একটা ছোট্ট অদ্ভুত জিনিস আমরা লক্ষ্য করে দেখেছি, যে আমাদের এখানে বলা হয় বাঙালির কুসংস্কার, বাঙালির পিছিয়ে পড়া মানসিকতার মধ্যে কতগুলো জিনিস ধরা হয়, যেমন হচ্ছে সতীদাহ প্রথা, যেমন ধরা হয় কৌলিন্য প্রথা। এগুলো কিন্তু অন্তজ শ্রেণীর মধ্যে তেমনভাবে ছিল না, এগুলো কিন্তু উচ্চবর্ণের মধ্যে ছিল মূলত। এর বিরুদ্ধে যে প্রতিবাদ হয়েছে, এর বিরুদ্ধে যে আন্দোলন হয়েছে, রামমোহন রায়ের আন্দোলন, অন্য বাঙালিদের আন্দোলন, তার ব্রিটিশ রাজের তারা এটাকে সরিয়ে দিয়েছেন। এটা কিন্তু এই যে সংস্কার, কুসংস্কার বা এক ধরনের দমনমূলক প্রবণতা, সেটা কিন্তু অন্তজ মানুষের মধ্যে, নিম্নবর্ণের মানুষের মধ্যে সেভাবে ছিল না। এবং সেই নিম্নবর্ণের মানুষ কিন্তু প্রত্যেকটা ক্ষেত্রেই প্রতিবাদ করে এসছেন এবং তার নিজের অবস্থানটা বজায় রেখেছেন, যেটা কিন্তু আজকেও আমরা দেখতে পাচ্ছি যে তাদের উপরেই অত্যাচার হচ্ছে, তাদের মধ্যে থেকেই আবেদন আসছে প্রতিবাদ করা। এবং আমার যেটা উল্লেখযোগ্য সেটা হচ্ছে যে বাঙালি সেই আধারটাকে গ্রহণ করেছে, বাঙালি সেই আধারটাকে গ্রহণ করে পথে নেমেছে, এবং পথে নেমেছে বলে সমস্যাটা তৈরি হলো। দীপানিতাদি এই যে কথাটা বলছেন আর কি, যে রাস্তায় কেন নামতে হলো, কেন এই পরিস্থিতি তৈরি হলো, তার মানে কি রাজনীতি এটার সঙ্গে জড়িয়ে গেল, যার সঙ্গে আলটিমেটলি আমি বাঙালি, আমার বাঙালিয়ানা, আমার অস্তিত্ব, সেটা নিয়ে চিন্তায় পড়ে গেলাম? না, রাজনীতি জড়াবেই, কারণ যে কোনো সামাজিক ইস্যু তা যদি রাজনৈতিক লোকেরা ধরে না নেয় তাহলে তাদের অস্তিত্ব বিপন্ন হবে। কাজে ভোটের রাজনীতি এর সঙ্গে আছে। যে বাঙালি অত্যাচারিত হচ্ছে আমি তার প্রতিবাদ করব না, এটা হয় না। এখানে কেউ যদি রাজনৈতিক লোকের যে কোনো দল যদি চুপ করে থাকে সে তার কাজে ব্যর্থ হবে, সে তার অস্তিত্বই থাকবে না। কাজেই মুখ্যমন্ত্রীকেও নামতে হবে, বামপন্থীদেরও নামতে হবে, সমস্ত দলকেই নামতে হবে। এটা হচ্ছে তাদের জন্য, এটা তারা আন্তরিকভাবেও করবে, হয়তো ভোটের জন্য, হ্যাঁ এটা আন্তরিকভাবেই করবে, কারণ বাঙালি আক্রান্ত এই বোধটা সকলের মনে তৈরি হয়েছে বাংলা ভাষা বলার জন্য। অন্য প্রদেশের লোকেরা তারা এই জ্ঞানটা রাখে কি না মানে আমি জানি না। এই জ্ঞানটা থাকা উচিত যে ভারতে অষ্টম তফসিলে বাংলা একটা বৈধ ভাষা, বাংলা ভাষা সাহিত্য ভারতের একটা গৌরবের জায়গা। অন্য প্রদেশের যারা এদের ধরে পেটাচ্ছে বা এদের তাড়াবার চেষ্টা করছে তারা কতটা রাখে আমি জানি না। যে জন্যে আমি কোথাও একটা বলেছি যে ভারতের এই বহুভাষী দেশে একটা লিঙ্গুইস্টিক লিটারেসি যাকে বলে, ভাষাগত একদম স্কুল স্তর থেকে ছেলে মেয়েদের শেখানো দরকার। এই ভাষাগুলো আছে কটা, তাদের প্রত্যেকের মর্যাদা সমান। রাষ্ট্রভাষা বলে কাউকে মাথায় তুলে রাখতে হবে তো রাষ্ট্রভাষা হিন্দি রাষ্ট্রভাষা নয়, সে তো জানা কথা। এটা সরকারি ভাষা, অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ, প্রশাসনিক ভাষা হিন্দি এবং ইংরেজি সংবিধানের 343 নম্বর ধারায় আছে। কিন্তু এই সংবিধানেই বলা হয়েছে যে ভারতের যে কোনো মানুষ যত ছোট ভাষায় বলুক না কেন, 350-51 ধারায় বলা হয়েছে যে যত ছোট ভাষা তার পার্লামেন্টে সেই ভাষা বলার অধিকার আছে, এবং পার্লামেন্টের দায়িত্ব হচ্ছে ওই ভাষায় তাকে উত্তর দিতে হবে তার নিজের ভাষায়। অর্থাৎ প্রত্যেক ভাষার মর্যাদা সমান। এটা ভাষা বিজ্ঞানে যেমন বলে তেমনি সংবিধানেও সেই স্বীকৃতিটা দেওয়া হচ্ছে। কিন্তু আমাদের দেশের লোকের সেই শিক্ষাই নেই। আমরা তো ভাষা নিয়ে অন্যকে ঠাট্টা করি, মনে করি আমার ভাষা। বাঙালিদের মধ্যেও এটা একটু আছে, বাঙালিরা যেমন কলকাতার সংস্কৃতি রাজধানী বলে, এই ধরনের এই ব্যাপারটা এখন বলা উচিত নয়, কারণ ভারতের অন্যান্য প্রদেশ অনেক এগিয়ে গেছে। তা সত্ত্বেও এই ধরনের যাকে প্রেজুডিস বলে ইংরেজিতে,
সেই রকম কিছু আছে, লিঙ্গুইস্টিক প্রেজুডিস আছে, অন্যান্য প্রেজুডিস, ধর্মের প্রেজুডিস তো আছে। তার ফলেই এই নানান ধরনের কুসংস্কার, অন্ধতা এবং রাজনীতি তাকে কখনো কখনো সমর্থন করছে, কেন্দ্রীয় কোনো একটি দলের রাজনীতি তাকে সমর্থন করছে যে ওরা বিধর্মী, এবং বিধর্মী মানেই বিদেশি। সেটা তো কোনো কোনো জায়গার মুখ্যমন্ত্রীও বলছে যে বিধর্মী মানেই বিদেশি। ফলে এবং মুখ্যমন্ত্রী বলছেন যে ভোটারের তালিকায় কেউ যদি বাংলা লেখে তাহলে তাকে বাংলাদেশি বলে চিহ্নিত করা হবে। এটা একটা ভয়ঙ্কর কথা। আসামের ইতিহাস তো অন্যরকম। আসামে তো এই অসমীয়ারা ভয়ে ভয়ে থাকেন যে আমরা বুঝি সংখ্যালঘু হয়ে গেলাম। অমূলক ভয়, এদের জন্য দায়ী কারা? তারাই দায়ী। তাদের জমিদাররা বাঙালি মুসলমান চাষিদের নিয়ে গেছে বাংলাদেশ থেকে আমন্ত্রণ করে চাষবাস করাবে বলে। তার ফলেই তো আসামে বাংলা ভাষীর সংখ্যা বেড়েছে। পবিত্রবাবুর ঠিক এই প্রসঙ্গটা ধরেই আমি দুজনের কাছেই আসবো, ইনফ্যাক্ট পবিত্রবাবুর কাছে আসবো। দায়ী কে দীপান্বিতা? কেন এই প্রসঙ্গটা আসবে? কেন এই বিভেদের কথা চলে আসবে? কেন আমাদের এটা শুনতে হবে? তার কারণ হচ্ছে যে এর থেকে যারা ফায়দা নেওয়ার চেষ্টা করছে, যারা যে পক্ষ মনে করছে যে এই জিনিসটা যদি করা হয়, কিছু মানুষকে যদি বিধর্মী বলে চিহ্নিত করে পাঠিয়ে দেওয়া হয়, মানুষের অন্য বাংলাদেশে পাঠিয়ে দেওয়া যায়, বা তাদেরকে ডিটেনশন ক্যাম্পে রেখে দেওয়া যায়, রেখে দেওয়া যাচ্ছে হয়তো খুব কম সংখ্যক মানুষকেই, হ্যাঁ, মানে তারা সংখ্যার হিসেবে ধরতে গেলে সেই সংখ্যাটা নেহাতি নগণ্য আমাদের দেশের জনসংখ্যার তুলনায়, কিন্তু ভয় তৈরি করা যাচ্ছে, অসম্ভব একটা ভয় তৈরি, যে আমি যদি এই জিনিসটা না করি তাহলে এইরকম হতে পারে, আমারও ভবিষ্যতে এরকম হতে পারে। আজকে যারা হোয়াইট কলার জব করছেন, যারা অন্য জায়গায় আছেন, তাদের মনে ভয় তৈরি হতে পারে, আচ্ছা আমারও এর মধ্যে বোধহয় এই স্রোতে গা মেলানো উচিত, নইলে কিন্তু আমিও চিহ্নিত হয়ে যাব, এবং আমিও বাঙালি বলে চিহ্নিত হয়ে যাব অন্য প্রদেশে থেকে, আমার উপরেও এই আক্রমণ নেমে আসতে পারে। এই ভয়টা তৈরি হয়ে যাচ্ছে। এছাড়া যেটা স্যারও বললেন, বা এটা খুব স্বাভাবিক যে যখনই এর মধ্যে রাজনীতি আসছে, যখনই ভোটের রাজনীতি আসছে, তখন রাজনৈতিক সমীকরণ তৈরি হচ্ছে। কত সংখ্যা, এই সংখ্যা কোনোভাবে হিন্দু মুসলমান কত সংখ্যক ভোট কে পায়, কেন পায়, সেই সংখ্যার কত শতাংশ হেরফের করে দিলে পাশা উল্টে যেতে পারে, সেই সংখ্যাটা উল্টে যাওয়ার ফলে কার পক্ষে সেটা চলে আসতে পারে, কে ক্ষমতা দখল করতে পারে, কে হেরে যেতে পারে, এই সমীকরণগুলো, এই আলোচনাগুলো, এই হিসেব নিকেশগুলো খুব বেশি গুরুত্বপূর্ণ হয়ে পড়ছে, তো না? সুতরাং খুব স্বাভাবিকভাবে এই প্রশ্ন তখন এই সমস্যা একটা লাইনে সমস্যাটাকে ধরা যায়, সেটা হচ্ছে বাংলা ভাষায় কথা বলার জন্যে পশ্চিমবঙ্গে বাংলার মেহনতি মানুষ মার খাচ্ছে, তাকে মারছে, মেরে বাংলাদেশে তাড়িয়ে দিতে চাইতে। এই ঘটনার ডান বাম সবারই তো প্রতিক্রিয়া হওয়া উচিত। পশ্চিমবাংলার যে কোনো বিদ্যুৎজনের প্রতিক্রিয়া হওয়া উচিত, দল না দেখে হওয়া উচিত। দায়ীকে মানে পবিত্রবাবু এই প্রশ্ন তুললেন, যেটা থেকে স্বাভাবিকভাবে আমাদের আলোচনা, যে বলছে যে কে বাংলাদেশে তাড়িয়ে দাও, এবং তার ধর্ম ধরে টানা হচ্ছে, ভাষা ধরে নয়। কি বলা হচ্ছে? ও দায়ী ধর্মের কারণে, কিন্তু সে বাংলা ভাষায় কথা বলছে, অতএব তাকে বাংলাদেশ যেতে হবে। এক হচ্ছে যে ডাইলেক্টে কথা বলছে সে, এটাও বিচার্য। বাংলাদেশের ডাইলেক্ট আলাদা, চেনা যায় এটা পশ্চিমবাংলার মানুষ কখনো বাংলাদেশের ডাইলেক্টে কথা বলতে পারবে না, ঢাকার সুরে কথা বলতে পারবে না, চট্টগ্রামের সুরে কথা বলতে পারবে না। পশ্চিমবাংলার মুসলমান বাঙালি এখানকার সুরে কথা বলবে। ফলে হচ্ছে শিলাজিৎ, তো ফলে হচ্ছে যে এই জায়গাটার থেকে আমরা পিছিয়ে যাচ্ছি কেন বারবার? এটাই তো পয়েন্ট, যে বাংলা ভাষায় কথা বলছে, আমরা ধর্মে মুসলমান, তাকে বাংলাদেশ পাঠিয়ে দাও। এই তো পিছিয়ে দেওয়ার চেষ্টা হচ্ছে। কোনটা আমরা পিছিয়ে যাচ্ছি না, ধরতে হবে না। ভাষাটা আপনার কি মনে হচ্ছে যে এটা আসলে বাংলা ভাষাটা হচ্ছে উপলক্ষ? বামপন্থীদের রাস্তায় নামা দরকার। লক্ষ্যটা হচ্ছে মানুষকে ধর্মের ভিত্তিতে ভাগ করে দেওয়া। তো ভাগ তো করছে সবাই, আমরা তাই বলছি। সেটার জন্যই তো মুভমেন্ট হওয়া উচিত ছিল। আমি রাজনীতি ধরতে চাইছি না, আমি দলে যেতে চাইছি না, আমি দল দিতে চাইছি না। আমি শুধু বলতে চাইছি যারা বলছে কারা, তাড়াতে চাইছে কারা, তারা দায়ী। এ নামাজ পড়ে এবং বাংলা ভাষায় কথা বলে এবং
কথা শুনে বোঝা যাচ্ছে যে পশ্চিমবাংলায় থাকে। নামাজ পড়বারও দরকার নেই, বাংলা ভাষায় কথা বলছে, ফলে এ মুসলমান এই পশ্চিমবঙ্গ বাঙাল কি কোনো কি ভাগ করছে সেটা দেখতে হবে, ব্যাপারই নয়। ওরা ভাগ করতে পারে না, অন্য প্রদেশের লোকেরা অন্য প্রদেশের লোকেরা ভাগ করতে পারে না, ধর্মেও পারে না, ভাষাতেও পারে না, শুধু ওরা ধর্মকে কোনোটাতেই পারে না, ভাষাতেও তাকে বিভেদ করতে পারে না, ধর্মেও বিভেদ করতে পারে না। এটা সংবিধান সম্মতই নয়। যারা করছে তারা কোনো একটা রাজনৈতিক দল, তার বিরুদ্ধে সর্বভারতীয় একটা আন্দোলন কেন হচ্ছে না, আমার বক্তব্য সেটা। আমরা এই প্রশ্নের উত্তর খোঁজার চেষ্টা করব। শুধু তাই নয়, রাস্তাটা কোথায়? সমস্যা যদি তৈরি হয়ে থাকে তার সমাধান কোন পথে? আমাদের 3 অতিথির কাছ থেকে আমরা জানার চেষ্টা করব একটা বিরতির পর। সঙ্গে থাকুন। বিরতির পর আবারও আপনাদের স্বাগত। আপনার কথায় এমন একটা গভীর বিষয় নিয়ে আলোচনা করছি যার শেষ হোক এটা আমরা চাইব। বাংলা এবং বাঙালি তার নিজের অবস্থানে থাকবে, কিন্তু রাস্তাটা কোন পথে? আমরা একটু 3 জনের সঙ্গে আলোচনা করে খোঁজার চেষ্টা করব। হয়তো আরও বৃহত্তর প্রেক্ষাপট হলে ভালো হয়, কিন্তু সময় এবারে কমে আসছে, সেই জন্য আমরা জানার চেষ্টা করব সংক্ষেপে। বাসারদা, রাস্তা কি? এর সমস্যা যদি হয়ে থাকে আমি তো রাস্তাটা বললাম শিলাজিৎ, যে এটা সর্বভারতীয় একটা আন্দোলন হোক, বাঙালি সর্বভারতীয় আন্দোলনে যাক, সমস্ত দল মত নির্বিশেষে যাক। যে ধর্মের কারণে কাউকে তুমি অপমান করতে পারো না, ভাষার কারণে তো পারোই না, ধর্মের জন্যও পারো না, এটা সংবিধান সম্মত নয়। অতএব এটাকে একটা সর্বদলীয় একটি আন্দোলনে নিয়ে গেলে ভালো হয়, এটি আমার বক্তব্য। সর্বদলীয় একটি সর্বভারতীয় বাঙালি নেতৃত্বে সর্বদলীয় এবং সর্বভারতীয় একটি আন্দোলন হোক। না, বাসারদা এক অর্থে ঠিকই বলেছেন, যদিও আমার নিজের মতে মনে হয় যে সর্বভারতীয় আন্দোলন এই মুহূর্তে কতটা বাস্তবসম্মত হবে বা কতটা করা যাবে আমি জানি না, সেটা আমার অভিজ্ঞতার অভাব হতে পারে। কিন্তু আন্দোলন ছাড়া যে কোনো পথ নেই সেটা একদম নিশ্চিত। কারণ আমরা এই অবস্থানটাকে যদি বদলাতে হয়, আজকে যদি আমাদের নিজেদের অস্তিত্ব, নিজেদের আমরা যে বাঙালি, বাংলা ভাষা এবং বাঙালির যে নিজস্বতা, সেটাকে যদি অক্ষুণ্ণ রাখতে হয়, সেটাকে যদি বজায় রাখতে হয়, তাহলে কিন্তু পথে নেমে আন্দোলন করতে হবে, এবং সেটা আম বাঙালিকে করতে হবে। আমি কোনো রাজনৈতিক দলের উল্লেখই করছি না, আমি পরিষ্কারভাবে বলছি যে আম বাঙালিকে মাঠে নেমে সর্বতোভাবে আন্দোলন করতে হবে, যাতে কোনো রাজ্যে, কোনো গ্রামে, কোনো মানে মহল্লায় কোথাও যেন কাউকে ভাষার অপরাধে, ধর্মের অপরাধে, ধর্মের কারণে ভাষার অপরাধ না, সরি, ভাষার কারণে, ধর্মের কারণে তাকে আলাদা করা না হয়। তা সে অধিকারই নেই আমাদের দেশের কোনো মানুষের, কোনো প্রশাসনের, কোনো রাজনৈতিক নেতার, কোনো সর্বোচ্চ স্তরের সেই অধিকার নেই। কারণ সংবিধান ভারতের মানুষকে সেই অধিকার দিয়েছে যে তার নিজের ভাষা, তার নিজের ধর্ম নিয়ে সে স্বাধীন নাগরিক হিসেবে এদেশে বসবাস করতে পারে। তার সে অধিকার রয়েছে, তাদের কাছে, যাদের কাছে পরিচয়পত্র, তাদের কাছে পরিচয়পত্র রয়েছে, তাদের ভোটাধিকার রয়েছে। এই সমস্ত অধিকার, প্রতিটি অধিকার আমাদের সংবিধান দিয়েছে, কেউ দয়া করেনি, কারুর কাছ থেকে আমরা 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 দয়া ভিক্ষা করিনি। এটা আমাদের প্রাপ্য, এটা আমরা পেয়েছি, এবং সেটা পেয়েছি একটা দীর্ঘ স্বাধীনতা আন্দোলন। সেই আন্দোলনের ফলে দেশ স্বাধীন হয়েছে, সংবিধান তৈরি হয়েছে, এবং তার ফলে দেশের মানুষ এই অধিকার পেয়েছে। এই অধিকার কেড়ে নেওয়ার অধিকার কারণেই। সুতরাং এই অধিকার যদি বজায় রাখতে হয়, তাহলে রাস্তায় নেমে আন্দোলন করতে হবে, সর্বতোভাবে আন্দোলন করতে হবে। একটা কথা তোমার সঙ্গে যুক্ত করতে চাই, তোমার কথা, সেটা হলো যে বাঙালি সাম্প্রদায়িকতা একভাবে একটু করেছে, নিজেদের মধ্যে কখনো কখনো দাঙ্গা করেছে, কচ্ছিত করেছে, এটা ঘটেছে কখনো। কিন্তু এটার উত্তর ভারতকেও ভাবতে হবে যে যারা স্বাধীনতা আন্দোলন করেছিল, প্রাণ দিয়েছিল, সবই কেন বাঙালি? বড় অংশ, একটা বড় অংশ, বড় অংশ না, অন্যরা নেই, অন্যরা নেই। পাঞ্জাবিরা ছিল, মারাঠিরা প্রথম শহীদ হয় মহারাষ্ট্রে, এগুলো নিশ্চিতভাবে বাঙালি একটা বড় অংশ। তোমার 99% হচ্ছে বাঙালি। যাই হোক, এটা কতগুলো ফাঁসি গেছে, আমি যে কথাটা বলতে চাই যে এটা বাঙালির দায় নয় একমাত্র, অর্থাৎ বাঙালি পথে নামুক, বাঙালি যা করবে,
এটা সংবিধানকে সুনিশ্চিত করা ভারত রাষ্ট্রের দায়, ভারতের প্রশাসনের দায়, এবং ভারতের প্রশাসন রাষ্ট্রকে এগিয়ে আসতে হবে অন্যদের দমন করতে, যদি দরকার হয় দমন করতে। কিন্তু স্যার যেখানে রাষ্ট্রই এই জিনিসটা করার চেষ্টা রাষ্ট্র সে নেতৃত্ব দিচ্ছে, সেটা দল দিচ্ছে, রাষ্ট্র দিচ্ছে এটা আমরা বলতে পারি না, একটা দল দিচ্ছে, কেমন সেই দল প্ররোচনা দিচ্ছে, রাষ্ট্র ক্ষমতা দায়টা তা বলে অস্বীকার করা যায় না। অর্থাৎ তোমাকে যদি নিরপেক্ষভাবে দেখতে হয় তাহলে সংবিধানকে সুনিশ্চিত করবে কে? অন্য ভারতীয়দের বোঝাবে কে? বাঙালি বোঝাবে না, ভারত রাষ্ট্র কেন্দ্রে যারা ক্ষমতায় বসে আছে তাদের সংবিধানকে সুনিশ্চিত করার দায় যে একটা ভাষা বলার অপরাধে কাউকে ধর্মের চিহ্নে চিহ্নিত করা যায় না, আর কাউকে সাম্প্রদায়িকভাবে বা অন্য কোনোভাবে দমন করা যায় না, কাউকে অত্যাচার করা যায় না, নির্যাতন করা যায় না, তাড়ানো যায় না। যদি বাংলাদেশি হয় তোমরা চিহ্নিত করো, এটাও রাষ্ট্রের দায় যে সত্যি কারা বাংলাদেশি কারা ভারতীয় এই চিহ্নিত কারা করবে? কেন্দ্র করবে, কেন্দ্রকে করতে হবে, এমন একটা সুনিশ্চিতভাবে তাদের চিহ্ন দিতে হবে যে না এরা বাংলাদেশি নয়, এরা ভারতীয়, মুসলমান হোক হিন্দু হোক, এদের যে কোনো জায়গায় গিয়ে কাজ করার অধিকার আছে, এদের ভাষার জন্য এদের উপর পীড়ন করা শাস্তিযোগ্য অপরাধ। তাহলে আমি একটা প্রস্তাব করি, সেটা হলো ভাষাবিদকে একটা জায়গা দেওয়া হোক, যাকে ধরা হয়েছে সে কোন অঞ্চলের লোক, তিনি বলে দেবেন। ধ্বনির উপরে এর গবেষণা আছে আমাদের স্যারের, ধ্বনি সাউন্ডের উপর আছে না? তাহলে মুর্শিদাবাদের ভাষা যে বলছে, যে ভাষায় কথা বলছে, গুজরাটে খাটছে ধরা যায়, তার ভাষা শুনলে বোঝা যাবে মুর্শিদাবাদে। না না, আপনি বুঝতে পারেন, কিন্তু একজন কর্ণাটকের লোক বুঝতে পারবে? কিন্তু আপনি তো পারবেন। আমি তো পারতে পারি, সেটা গবেষণা হচ্ছে তো, আমি জানি খাবিনে মুর্শিদাবাদের সুরটা আমি জানি, কিন্তু যে ব্যাপারটা হচ্ছে আমি সমস্ত জেলারই সুর খানিকটা জানি। বাংলাদেশের ডায়ালেক্ট আর মুর্শিদাবাদের ডায়ালেক্ট আলাদা। আমাকে দিলে আমি চিনে ফেলবো, ভাষাবিদ দিল। আমি জানলে আমরা বুঝছি, আমি জানলে কর্ণাটকের মানুষ তো বুঝতে পারছে না, বা অন্য প্রদেশের মানুষ তো বুঝতে পারছে না। আপনি বোঝাবেন বলি তো আপনি বুঝতে পারবেন না, মানে বুঝতে চাইছেন না। আমাকে রাষ্ট্র যদি দায়িত্ব দেয় আমি বোঝাতে পারি। আমি সেটাই বলছি যে আপনার মতো লোক, মানে আমার কথাটা বুঝুন, আপনার মতো যারা ধ্বনি বিজ্ঞানের উপর কাজ করেছেন যারা, তাদের দিয়ে চিহ্নিত করা যায়। ধরা যায় গরিব মানুষের হাতে চোথা নেই, আমি কোথায় লোক চোথা নেই, কিন্তু ভাষা তো আছে, ওদের তো আছে, অনেকের আধার কার্ড আছে, অনেকের পাসপোর্ট, বেশ, সেটা তো ভালো। যদি তাও না থাকে, ভারত সরকার সুনিশ্চিত করুক দিয়েই চিহ্নিত করা যায় তাকে, কোন একটা চোথা তাদের দিক, এটা সুনিশ্চিতভাবে ভারতীয়, ফলে এরা বাংলা বলে বলে এদের যদি অত্যাচার করো তাহলে শাস্তি হবে না। স্যার সেই সুনিশ্চিত করার পদক্ষেপের ক্ষেত্রেও তো সমস্যা হচ্ছে। আজকে যদি বলা হয় যে আমার ঠাকুরদার জন্মের প্রমাণপত্র লাগবে, সে আমি করতে দিতে পারবে না, তো আমার বাবারও আমি দিতে পারবো না, কোথায় নিজেই তো। তো সেই ধরনের সেটাই বলছি, তাহলে আপনার সেই ধরনের প্রশ্ন যখন উঠছে যে এই রকম শংসাপত্র দেখাতে পারলে তবেই তুমি তোমার নাগরিকত্ব প্রমাণ করতে পারবে, তখন তো বহু মানুষ প্রমাণ করতে পারবে না। দীপান্বিতা, তোমার আমার কি স্যারের ভাষা থেকে, কি আমাদের শিলাদিত্যর ভাষা থেকে বোঝা যাবে না এটি কোথায় বাস করে, কিন্তু যাদের উপর অত্যাচার হচ্ছে তাদের ধরলেই বোঝা যাবে যে এর বাসস্থান কোথায়। ভাষা দিয়েই সেটা প্রমাণ করা যাবে। তার জন্যে যদি মনে করে যে ভাষা বিজ্ঞানীকে দিয়ে, 7 জন ভাষার বিজ্ঞানীকে দিয়ে পরীক্ষা করাবো, কেন পারবে না? কি কঠিন কাজ, সম্ভব দিয়ে এখানকার সম্ভব কিনা? ঢাকার ভাষা বোঝা যাবে না, সবটাই সদিচ্ছার উপর নির্ভর করছে, নির্ভর করছে যে আমি জানতে চাই সদিচ্ছার উপর নির্ভর করছে সরকার। ঠিক, এবার এই সদিচ্ছা যখন থাকছে না, সদিচ্ছার যখন অভাব লক্ষ্য করা যাচ্ছে, তখন আন্দোলন ছাড়া তো কোনো পথ নেই। এই সদিচ্ছা যদি জাগরুক করতে হয়, এই সদিচ্ছাকে যদি মানে কার্যকরী করতে হয়, সত্যি সত্যি যদি চিহ্নিত করতে হয় যে কিছু বাঙালি বাংলাদেশ থেকে হয়তো এসেছেন, যাদেরকে আমরা অনুপ্রবেশকারী বলছি, হয়তো আমাদের কথাগুলো কিন্তু সেই আন্দোলনের অংশ।
হ্যাঁ আমরা যে অবশ্যই বলছি মানুষের কাছে অবশ্যই। পৌঁছচ্ছি সেই আন্দোলন। তো সুতরাং সেই তখন সেই সদিচ্ছা যদি সরকার রাষ্ট্র ব্যবস্থার মধ্যে যদি সেই সদিচ্ছাকে তৈরি করতে হয়, যাতে রাষ্ট্র নিজে থেকে আগ্রহী হয়, নিজে থেকে সেই চিহ্নিতকরণের পর্যায়টা চিহ্নিতকরণের কাজটা শুরু করে, হ্যাঁ, তার জন্য আমার মনে হয় আন্দোলনটা জরুরি। এই মুহূর্তে আন্দোলনটা ভীষণ একটা তথ্য দিই, খুব ইন্টারেস্টিং, সাহিত্যিক মানুষ তুমি বুঝতে পারবে। সুনীতিবাবুর বইতে, আপনাকে বলছি স্যার, লেখা আছে কুণ্ঠে। মুর্শিদাবাদের একটা লোক আর একটা লোককে বলে, কুণ্ঠে গেলি রে, কোনটি যাবো বলে তো কুণ্ঠে যাবি। কুণ্ঠে হচ্ছে, এটা পাওয়া গেল সুনীতিবাবুর বইতে। কুণ্ঠে মানে কোন ঠাঁয়ে, কোন ঠাঁয়ে গেলি, কুণ্ঠে গেলি, স্থানে। ঠিক আছে, কোন স্থানে গেলি। ঠাঁই মানে স্থান, ঠাঁই নাই ছোট হয়ে তরি। তাহলে কুণ্ঠে মানে কোন ঠাঁয়ে গেলি, এটা মুর্শিদাবাদের পিকুলিয়ার ভাষা। ভাষাটা আমি আমার নিজের মেয়েটা কি করছো গেল তো পাবাজি করে বেড়াচ্ছে, এটা কোনো জায়গার বলবে না। আমি আমার নিজের লেখায় ব্যবহার করেছি মুর্শিদাবাদের ভাষা। বাজারে ডিঙ্গা বিক্রি হচ্ছে, কেন বুঝে যাবে না? উঠে গেলি নিয়ে কিন্তু যদি আমরা দেখি, আমরা এই বাংলাতেই আছি, এই দেশেই আছি। আমাদের প্রত্যেকের কথায় আমাদের তিনজন বিদগ্ধ অতিথি যে প্রসঙ্গ বারবার করে তুলে ধরছেন, কোথাও একটা বিভেদ করার চেষ্টা যদি হয়ে থাকে, আন্দোলন, প্রতিবাদ, রাস্তা এবং রাষ্ট্রকে এগিয়ে আসতে হবে। আপনাদের তিনজনকেই অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে এই আলোচনায় অংশগ্রহণ করার জন্য। আমরা গর্বিত ভারতীয়, গর্বিত বাঙালি, অহংকারের সঙ্গে বলি, আনন্দের সঙ্গে বলি, এবং সেই অবস্থাতেই থাকব। কোনো বিভেদ, কোনো যন্ত্রণা আমাদেরকে কাবু করতে, আটকে দিতে পারবে না, এই বিশ্বাস, আমার ধারণা আপনারা, আমরা সবাই রাখি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো আপনার কথা এই পর্যন্তই। সঙ্গে থাকবেন।